হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার হাতের যে গাছটা, ফুল সমেত যে গাছটা, সেটা দেখে একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের আলোচনা হচ্ছে অর্কিডের বর্ষাকালীন পরিচর্যা। বন্ধুরা, এটা একদম আদর্শ সময় অর্কিডের জন্যে, সমস্ত গাছ তো বটেই, বিশেষ করে অর্কিডের জন্যে, যেখানে কিন্তু গাছগুলো প্রচুর পরিমাণে বেড়ে উঠবে এবং গাছে নতুন কেন তৈরি হবে। কেন বলতে এরকম কেন তৈরি হবে, মোটা মোটা কেন তৈরি হবে এবং প্রত্যেকটা কেন থেকে একটা বা এখানে দুটো স্টিক এসছে, ঠিক আছে। এখানে একটা স্টিক এসছিল, যেটা ফুল হয়ে গেছে। আবার এখান থেকে এই যে কেনটা আসছে, আমি দেখাচ্ছি, এই যে কেনটা আসছে এখান থেকে কিন্তু আবার নতুন করে ফুল হবে। ফুলটা তোমরা জাস্ট দেখো, আমি ব্যাক ক্যামেরায় দেখাবো ফুলটা, ঠিক আছে। আরও একটা গাছ দেখাই, আমার পাশে আরও একটা গাছ দেখো। এখানে কিন্তু একটা কুড়ি, মানে একটা স্টিক, এই দুটো স্টিক অলরেডি কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আরও দেখানোর জন্য এই গাছগুলো একটা জায়গায় ছিল, আমি হাতে নিলাম, তুলে নিলাম ভিডিও বানানোর জন্য। এই যে সামনের যে কেনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে এই কেনটা, এখান থেকেও কিন্তু আবার নতুন করে গাছ হবে। বন্ধুরা, একটা কথা প্রথমে বলে রাখি, বর্ষাকালের যে বর্ষার বৃষ্টির জল, সেটা কিন্তু এই অর্কিডের জন্য অমৃত। দেখো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সামনের পাতাগুলো, এই পাতাগুলো, এইখানে একটা পাতা, এগুলো কিন্তু প্রত্যেকটা যে গরম গেল, প্রচণ্ড দাবদাহ গেল, সেই দাবদাহের শিকার কিন্তু এই পাতাগুলো, ঠিক আছে। পেছন দিকে আমার প্রচুর অর্কিড আছে, আমি সেগুলোরও কথা বলতে বলতে বা ভিডিও বানাতে বানাতে সেইগুলোরও তোমাদেরকে আপডেট দেবো এবং তার সঙ্গে আলোচনাটা আজকে হবে। তো এইগুলো কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের প্রভাব, যেখানে এই পাতাগুলো কিন্তু পুড়ে গেছিল, ঠিক আছে। তো এইখানে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু জায়গায় এরকম কালো কালো ছোপ দেখা যাচ্ছিল, আমি ব্যাক ক্যামেরাতে দেখাই পুরো বিষয়টা। তো এই পাতাগুলো অতিরিক্ত গরমের কারণে পুড়ে গেছিল, সেটা নিয়ে কিন্তু আমি মোটেই আতঙ্কিত হইনি। তোমাদেরও যদি এই রকম সমস্যা থেকে থাকে তাহলে ভেঙে পড়ার কারণ নেই, কারণ এই যে ডেনড্রোবিয়াম, এটা খুবই শক্ত সামর্থ্য গাছ, এর কিন্তু আবার গ্রোথ হবে। যেমন দেখো, এইটা প্রথম প্রাথমিক অবস্থায় ছিল, তারপরে আবার গোড়া থেকে এই কেনটা ছেড়েছে এবং কেনটা দেখো, জাস্ট আমি দেখাই, একটা আঙুল আমার এখানে, ঠিক আছে, তার পাশে কেনটা প্রায় 1 আঙুল মোটা কেন এবং তার মাথায় কিন্তু আবার কুঁড়ি ঠেলেছে। এটা একটা কুঁড়ি ঠেলেছে, এই কুঁড়িটা যখন আরও বড় হবে, এই সাইড দিয়ে কিন্তু আবার কুঁড়ি আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এই অর্কিডগুলোকে প্রাথমিক যে জিনিসটা দিকে আমাদের নজর দিতে হবে, গাছ বড় করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেকড় তৈরি করা। শেকড় যদি তৈরি হয়, নতুন নতুন শেকড়, আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, যেমন এই গাছটায় দেখো, এই শেকড়গুলো দেখো, শেকড়ের গোড়ায় দেখো একদম সবুজ সবুজ একটা ভাব, তার মানে এই শেকড়গুলো বুঝে নিতে হবে একদম নতুন শেকড়। টবটাকে অলরেডি জড়িয়ে ধরার যে প্রসেসটা, সেটা শুরু হয়ে গেছে। এই গাছগুলোর বয়স 2 থেকে 2.5 মাস, সেখানেই কিন্তু যেভাবে ডেভেলপ করছে গাছগুলো, সেই ডেভেলপমেন্টটা কিন্তু দেখার মতো। এখান থেকে দেখো, এই জিনিসটা বলছিলাম যে এই গাছটা দেখো, এই জায়গা থেকে কিন্তু আবার নতুন করে কিন্তু কেন ছাড়ছে। এই কেনটা যখন বড় হবে, একটা ম্যাচিওর কেন তৈরি হবে এবং ম্যাচিওর কেন থেকে আবার কিন্তু ফুল আসবে। যত কেন তৈরি করতে পারবে তত ফুল। এই একটা গাছ, কতগুলো কেন দেখো, এই যে কেনগুলো, এগুলো পাতা ছিল, বড় হয়ে যাওয়ার কারণে পাতাগুলো ঝরে গেছে। এই কেনগুলো কিন্তু তোমরা কখনোই ভাঙবে না। এই কেন থেকে কিন্তু এর গোড়া থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে এবং সেইখান থেকে কিন্তু ফুল হবে। দেখো, অলরেডি গাছটায় 2টো বার্ডস কিন্তু হয়ে আছে, ঠিক আছে। এইখানে গাছে বার্ডস ঠেলেছে, এদিকেও গাছে একটা বার্ডস দেখতে পাচ্ছ। খুব শীঘ্রই কিন্তু এগুলো ফুল আসবে। প্রত্যেকটা গাছ কিন্তু একদম বর্ষার জল পেয়ে তরতাজা আছে। সুতরাং এই যে বর্ষার জল, এটা কিন্তু সরাসরি গাছের গোড়ায় যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে এর মিডিয়াটা কি হবে। সবথেকে বেস্ট যেটা হাতের সামনে পাওয়া যায়, সেটা হচ্ছে যে পোড়া ইট, অর্থাৎ ঝামা, সেই ঝামার টুকরো কিংবা এই ধরনের চারকোল বা কাঠ কয়লার টুকরো। চারকোল এবং ঝামা মিক্স করে যদি আমরা বসাতে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভালো
ভালো রেজাল্ট পাও। এই দেখো এইখানে গাছ দিয়েছি, এইখান থেকে কিন্তু অলরেডি এই জায়গাটা এই সমস্ত জায়গা থেকে কিন্তু অলরেডি নতুন শেকড় ছাড়তে শুরু করে দিয়েছে। তো শেকড় তৈরি করার দিকে অবশ্যই লক্ষ্য নজরটা দিতেই হবে। এই যে মিডিয়াটা, এই চারকোল অথবা এই যে ঝামাইটের টুকরো, এই মিডিয়াটাই কিন্তু গাছ লাগালে যদি লেইকা বল থাকে বা পাইন বার্ক থাকে, সেই জিনিসগুলো তো খুবই এক্সপেন্সিভ ব্যাপার। ওগুলো ফ্যালানোপসিস বলো, এই ধরনের বা একটু এক্সপেন্সিভ ভ্যারাইটি যে সমস্ত অর্কিড, সেগুলোর জন্য ঠিক আছে। আমাদের ডেনড্রোবিয়ামের জন্য ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ কিন্তু নেই, বেসিক্যালি নেই। তার কারণ হচ্ছে ডেনড্রোবিয়াম এই ঝামাইটের টুকরের মধ্যে ভীষণ ভীষণ ভালো কিন্তু রেজাল্ট করে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমরা যখন অর্কিড কিনে আনি বাজার থেকে, সেটা ছোট ছোট নারকেলের চোপড়ার যে ব্লকগুলো হয়, অর্থাৎ যেটাকে আমরা কোকো হাস্ক বলি, কোকোপিটের মধ্যেও কিন্তু অনেকে অর্কিড করে। সেই কোকোপিটে একটা স্টেজে গাছ খুব সুন্দর গ্রো করে, শেকড় চলাচল করে, যেহেতু ময়েশ্চারটা মেনটেন হয়। তারপর যখন কোকোপিটটা ডিকম্পোস্ট হতে শুরু করে বা পচতে শুরু করে, তখন কিন্তু সেই পচন থেকে গাছের যে মূল যে বিষয়টা, এই অর্কিডের মূল বিষয় হচ্ছে শেকড়, সেই শেকড়ে কিন্তু ড্যামেজ করবে। শেকড় ড্যামেজ হলেই যে জিনিসটা হবে, এই সমস্ত গোড়াটা হলুদ হয়ে যাবে এবং সেখান থেকে পাতা একটা করে ফলিয়েজ ড্রপ হবে। ফলিয়েজ ড্রপ মানে পাতা একটা করে পাতা ঝরে পড়বে, এবং পাতা ঝরে পড়া মানে হচ্ছে গাছও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো একটা জিনিস, গাছের হেলথ ভালো আছে তোমরা বুঝবে কী করে, এই যে পাতাগুলো এই পাতাগুলো দেখো একদম টান আছে। আর যদি যথেষ্ট খাবার বা জল সংগ্রহ করতে না পারে, তাহলে এই পাতাগুলো কিন্তু মুড়ে যাবে বা পাতাগুলো একটু শুকনো মনে হবে। একদম মোটা নতুন সবুজ কচি পাতা বেরোচ্ছে। পাতাগুলো জাস্ট আমি দেখাচ্ছি, একদম কচি নতুন পাতা বেরোচ্ছে এবং কোনো দাগ নেই পাতাগুলো। আগে যেমন দুটো একটাতে টিপ দাগের ব্যাপার ছিল, যেমন এই পাতাটা, এই ধরনের কিছু পাতা বা একটু ঈষৎ হলুদ বা ফ্যাকাশে হলুদ ভাব ছিল, সেই জিনিসটা ছিল। কিন্তু সেখান থেকে কিন্তু যত বর্ষায় ময়েশ্চার পাচ্ছে গাছগুলো, তত কিন্তু গাছের রূপ কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। সেটা কিন্তু অবশ্যই দেখার মতো, রূপের যে চেঞ্জটা সেটা কিন্তু হচ্ছে। এটা একটা রেড ভ্যারাইটির কিছু অর্কিড, যেখানে আইডি লেখা আছে, ঠিক আছে। সেই আইডি অনুযায়ী এই অর্কিডগুলো যদি নাও, সেই অনুযায়ী ফুল হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদেরকে লক্ষ্য নজর রাখতেই হবে। এবার আসি এর খাবার দাবার, কি খাবার দেব। আমরা যদি মনে করি ঝট করে অর্কিডকে বাড়াবো, তাহলে তার প্রথম যে খাবারটা সেটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জলে যেমন নাইট্রোজেন থাকে, এরা একটা ন্যাচারাল হ্যাবিটেট পায় গাছগুলোকে গ্রো করার জন্য। তো এই এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে বৃষ্টির জল পাবে, অথচ একটু স্যাঁতস্যাঁতে মতো জায়গায় থাকবে। আমার এটা ইনডোর শেড, ঠিক আছে, ইনডোর শেডের মধ্যে গাছটা আছে এবং তার মধ্যে কিন্তু অর্কিডগুলো গ্রো করছে। এবং সকালের যে রোদটা, অর্থাৎ 1 ঘন্টার যে রোদ, সেই রোদটা পায়। এবং ওপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা গ্রিন নেট কিন্তু দেওয়া আছে। গ্রিন নেটের তলায় এবং সামনাসামনি বেশ কিছু আমি গাছ রেখে দিয়েছি। এইখানে আরও গাছ আছে, আমি ভিডিওর জন্য গাছগুলো সরিয়ে দিয়েছি। তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেইখানে একটু রৌদ্র ছায়া ব্যাপার থাকবে এবং সেইখানে কিন্তু অর্কিড খুব ভালো হবে। আর একটা কথা বলে রাখি, অর্কিড বা এই বিশেষ করে ডেনড্রোবিয়াম, ফ্যালানোপসিস, এই ধরনের অর্কিডগুলোকে আমাদের একটা প্রবণতা থাকে ঝুলিয়ে রাখার, ঠিক আছে। ঝুলিয়ে রাখলে অর্কিড হয় না সেটা আমি বলবো না, অবশ্যই ভালো হয়। কিন্তু আমরা যারা নতুন অর্কিড গ্রো করছি, তারা যদি এইরকম একটা কাঠের স্ট্যান্ডের উপর, তলায় আমার কিছু নেই, যদি একটু হালকা করে সিন্ডার বিছিয়ে তার উপর যদি গাছগুলো রাখা যায়, সেক্ষেত্রে সিন্ডারে যদি জল দিয়ে দেওয়া হয়, সিন্ডার থেকে যত ভ্যাপারটা উঠবে, সেই ভ্যাপারে কিন্তু গাছ যথেষ্ট ময়েশ্চার পাবে এবং ময়েশ্চার পেলে গাছ কিন্তু খুব সুন্দর গ্রো করবে। বন্ধুরা, অর্কিড কিন্তু আমাদের বাগানের অন্যান্য সাধারণ আর 5টা গাছের থেকে একটু ভিন্ন ধরনের। যেহেতু এই গাছটার প্রকৃতি ভিন্ন ধরনের এবং এদের যে সাধারণ বাসস্থান সেটাও আলাদা, সুতরাং এটার জন্যে খাবার দাবারও কিন্তু একটু আলাদা করে আমাদেরকে দিতে হবে। আমরা কি খাবার দেব? প্রাথমিক পর্যায়ে আমরা গাছটা বাড়ানোর জন্যে 1 থেকে 1.5 ml বায়োভিটা এক্স, এটা সিউইড যে এক্সট্রাক্ট হয়, সিউইড এক্সট্রাক্ট, এটা 1 থেকে 1.5 ml
1 লিটার জলে গুলিয়ে কিন্তু আমরা গাছে স্প্রে করব। সেটা করলে এটার যেমন সমস্ত ঘাটতি, সেটা পাতার হোক কিংবা শেকড়ের হোক, ঘাটতিটা যেমন দূর হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের যে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ উপাদানগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে। এই হলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে হিউমিক অ্যাসিড। আমি একটা হিউমিক গ্রো বলে একটা এই প্রোডাক্টটা ব্যবহার করি। এটা দাম বেশি না, 30-40 টাকা দাম নেয়। এটা বেসিক্যালি হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিডের একটা মিক্সচার। এটা 10 গ্রাম, এটা 10 লিটার জলে গুলিয়ে দেওয়া যায়, বা 1 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে কিন্তু হিউমিক অ্যাসিড সবথেকে বেস্ট হয় যদি হিউমিক অ্যাসিড একটা জেল ফর্মে পাওয়া যায় অথবা যে লিকুইড ফর্মে পাওয়া যায়, সেই হিউমিক অ্যাসিড যদি আমরা সংগ্রহ করতে পারি, অনলাইনে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। তো হিউমিক অ্যাসিড আমরা কিন্তু অবশ্যই গাছে স্প্রে করব। বায়োভিটা এক্স আমরা স্প্রে করব প্রত্যেক 15 দিনে একবার, এবং হিউমিক অ্যাসিড আমরা স্প্রে করব প্রতি মাসে একবার। প্রত্যেক মাসে যদি একবার আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করি, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই গাছটা আমার সবথেকে বাগানের পুরনো গাছ, আমি গাছটা দেখাই। জাস্ট পাতার রঙগুলো দেখো, একদম চকচক করছে, সবুজ কচি পাতা। এটা নতুন কেন ঠেলেছে, একটা একদম ম্যাচিওর, মানে কি বলবো, খুব মোটা কেন। এবং আশেপাশের যে পুরনো কেনগুলো আছে, এগুলোই কিন্তু ফুল হয়ে গেছিলো, ঠিক আছে। ফুল হয়ে গেলে এই যে স্ট্রিকগুলো, এই স্ট্রিকটা যতটা শুকাবে, যেমন এটা এতটা শুকিয়েছে, এইখান থেকে আমরা ভেঙে দিতে হবে। তো ভেঙে দিলে এর গোড়া থেকে কিন্তু এই যে কেনটার যে মানে মোটা যে ব্যাপারটা, সেখান থেকে কিন্তু আবার ফুল আসবে, এবং এই কেনটা থেকেও কিন্তু ফুল খুব সহজেই আমরা পেতে পারি। এই হচ্ছে ব্যাপার। এনপিকের কথায়, আমরা এনপিকে 12-61-0 আমরা যখন সিডলিং কিনে নিয়ে আসবো, এইগুলো আমি যেমনটা বললাম যে এই সিডলিংগুলোর বয়স মাত্র 2.5 থেকে 3 মাস। একদম ছোট্ট ছোট্ট এইটুকুটুকু আমি সিডলিং এনেছিলাম, তার আজকে জাস্ট রুফটা দেখো, একদম কি বলবো, আঙুলের মতো মোটা, এবং চারিদিক থেকে কিন্তু মানে শেকড় ছাড়ার জন্য, এবং শেকড় যত ছাড়বে সে কিন্তু খাওয়ার তত সংগ্রহ করতে পারে, শেকড় ছাড়ার জন্য রেডি। আর শেকড় এবং এই যে ছোট ছোট অর্কিড, এই ছোট ছোট অর্কিডের প্রাথমিক পর্যায়ে আমাদের যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে এনপিকে 12-61-0, ঠিক আছে। এটা 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু স্প্রে করতে পারো। আমি এখানে টোটালস কোম্পানির আলট্রা ফার্ট বলে যে এনপিকেটা হয়, সেটা আমি ব্যবহার করি। তোমরা ইফকো হোক বা যে কোনো কোম্পানির 12-61-0 সেটা কিন্তু প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পেতে পারবে। সুতরাং সেই জিনিসটা তোমরা অবশ্যই সংগ্রহ করো 12-61-0। এবার আসি এই সময়টা, অর্থাৎ এই বর্ষায় আমরা 12-61-0 পাশাপাশি আমরা যদি একটা ব্যালেন্স এনপিকে দিই, অর্থাৎ এনপিকে 18-18-18 বা 19-19-19, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট হয়। এই যে একটা অর্কিড, এটা আমি কাটে, তোমাদের ভিডিওটা আছে, দেখো গাছটা আজকে কত সুন্দর একটা পজিশনে রয়েছে। জাস্ট গোড়া দিয়ে শেকড় ছাড়ার প্রবণতাটা দেখো। এইখানে আমি যে স্প্যাগনাম মস হয়, স্প্যাগনাম মসের উপর দিয়েছিলাম, এবং এটা কিন্তু অলরেডি কভার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই একটা সিডলিং অর্কিড, এটাও কিন্তু খুব সুন্দর রেজাল্ট করছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু খুব সহজে, প্রায় বিনা যত্নে কিন্তু অর্কিড গ্রো করা যায়। এবার আসি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যাপারটা। এতে সাধারণত কোনো পোকা লাগে না, ঠিক আছে। কোনো পোকার আক্রমণ সাধারণত অর্কিডে দেখা যায় না। তারপরেও যদি টুকটাক মিলিবাগ থেকে শুরু করে 2-1টা পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম অল্প করে 1 ml 1 লিটার জলে গুলিয়ে কনফিডার কিন্তু আমরা স্প্রে করতে পারি। মাসে একবার করলেই যথেষ্ট, তার বেশি কিন্তু দরকার নেই। শেকড়টা আমি জাস্ট দেখতে বলবো কিভাবে পাগলের মতো শেকড় দিচ্ছে, মানে একদম গোটা, মানে জাস্ট গাছটা মানে গোটা টবটাকে কভার করে ফেলার জন্য একদম কিন্তু রেডি হয়ে গেছে। এই হচ্ছে কীটনাশকের ব্যাপারটা। এবার ফাঙ্গিসাইড, আমরা বাজারে যে সমস্ত চলতি ফাঙ্গিসাইডগুলো হয়, অর্থাৎ সাব, ব্যাভিস্টিন, এগুলো যদি আমরা প্রয়োগ না করে একটু প্রিমিয়াম কোয়ালিটির অ্যামিস্টার যদি থাকে আমাদের কাছে, এই যে অ্যামিস্টার, এটা 15 ml, এটা হচ্ছে 159 টাকা প্রাইস লেখা আছে, এটা মোটামুটি 110 টাকার মতো দাম নেয়।
এই অ্যামিস্টার কিংবা এই যে স্কোর, এই ফাঙ্গিসাইড যদি ব্যবহার করি, এই দুটো ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে, এটা অভ্যাসে পরিণত করার কোনো কারণ নেই। যদি মনে হয় যে ফাঙ্গাস লাগার একটা আছে, বর্ষাকালে একটু ফাঙ্গিসাইডটা প্রয়োগ করার প্রয়োজন হয়ে পড়ে, এই অ্যামিস্টার 15 দিনে একবার, তার পরের বারে স্কোর, কিংবা স্কোর আর অ্যামিস্টার দুটো মোটামুটি 0.75 ml করে বা 0.5 ml করে দুটো মিলে 1 ml 1 লিটার জলে গুলিয়ে, অ্যামিস্টার স্কোর দুটো মিলিয়ে, স্কোরের এটা হচ্ছে যে ডিফেনকোনাজল আর এটা হচ্ছে অ্যাজিক্সট্রবিন, ঠিক আছে, অ্যাজিক্সট্রবিন। আর একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেটা হচ্ছে বেস্ট, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, যার মধ্যে ডিফেনকোনাজল এবং অ্যাজিক্সট্রবিন দুটো মিক্স অবস্থায় থাকে। তো ওই ফাঙ্গিসাইডটা যদি পাই তাহলে এই দুটো ফাঙ্গিসাইড কেনার কোনো দরকার নেই। তো অ্যামিস্টার টপ যদি একটা হাতের সামনে পাও, সেটা 1 ml 1 লিটার জলে গুলিয়ে কিন্তু তোমরা স্প্রে করতে পারো 15 থেকে 20 দিন ছাড়া ছাড়া। এবং যদি মনে হয় খুব প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে সপ্তাহে একবার স্প্রে করবে, দিলেই কিন্তু গাছ খুব সুন্দর করেই গ্রো করবে। এবং প্রত্যেকের বাগানে অর্কিড কিন্তু 2-4টে যদি অর্কিড তোমরা নিয়ে এসে অর্কিড করতে শুরু করো, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য গাছের থেকে এই অর্কিডের প্রতি তোমাদের একটা মানে আকর্ষণ বা অ্যাট্রাকশান যাই বলো না কেন, সেটা কিন্তু অন্য লেভেলের হয়ে যাবে। কারণ এই গাছটা প্রায় মেনটেনেন্স ছাড়াই গ্রো করে ওঠে এবং এতে রোগ পোকার বালাই যেমন নেই, এবং ফুলগুলো খুবই সুন্দর ফোটে এবং ফুলগুলো লংজিভিটিটাও কিন্তু ঠিক তেমনি। আর তার জন্য অর্কিডের জন্যে সবথেকে বড় কথা হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি। আমরা এমন একটা এনভায়রনমেন্টে রাখবো, যেটা বললাম, একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকবে, একটু একটু ছায়া, কিছুটা রোদ, একদম অন্ধকারে থাকবে না। গ্রিন নেটের তলায় আমরা অর্কিডকে রাখবো এবং চারদিকটা যদি কিছু গাছ দিয়ে একটু কভার করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো, গাছগাছালার ফাঁক দিয়ে যে রোদটা পায় ওরা, গাছের পাতার ফাঁক দিয়ে, তাতেই কিন্তু খুব সুন্দর গ্রো করে উঠবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।